প্রথম প্রেম এমনই এক অনুভূতির নাম যেটা কারোর জীবনে এক মধুময় স্মৃতি হয়ে থাকে, আবার কারোর জীবনে রেখে যায় একটা গভীর ক্ষত। আর সেই ক্ষতই তৈরি হয়েছিল এই ছেলেটার জীবনে। তার নাম অর্জুন। সে বর্তমানে একটা ভালো কোম্পানিতে সেখানকার ওয়েব ডেভেলপমেন্ট সেকশনে কাজ করে। প্রতিদিনের মতো আজকেও সে ডিউটিতে এসে তার কাজই করছিল। ঠিক তখনই অর্জুনের মোবাইলে তার বন্ধুর কল চলে আসে। সে নাকি খুবই বিপদে পড়েছে, তাই এক্ষুনি অর্জুনকে সে দেখা করতে বলে। অর্জুন তখনই তার কথা মতো লোকেশন অনুযায়ী একটা মন্দিরে চলে আসে। কিন্তু মন্দিরে অর্জুন তার বন্ধুকে খুঁজে না পেলেও সেখানে একটা মেয়েকে দেখে তার ভেতরে যেন একটা ঝড় উঠে যায়। মেয়েটাও তাকে দেখতে পায়, আর এখানে মেয়েটার চোখের চাহনি দেখে বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে তারা অনেক আগে থেকেই পরিচিত। মেয়েটার নাম কীর্তি। এখানে সে তার মায়ের সাথে মন্দিরে পুজো দিতে এসেছিল। আর কীর্তির মা তাদের দুজনকে দেখে কীর্তিকে জিজ্ঞাসা করে, তোরা কি আগে থেকেই পরিচিত? ওই ছেলেটাকে তোর বন্ধু? যা শুনে কীর্তি তার মায়ের কথায় স্বীকারোক্তি জানায় যে সে নাকি তার কলেজ লাইফের বন্ধু। যার কারণে কীর্তির মা তার ব্যাগ থেকে কীর্তির বিয়ের কার্ড বের করে কীর্তির হাতে দেয় আর বলে, বন্ধুকে আমন্ত্রণ করিসনি কেন, ওকে কার্ডটা দিয়ে দে। কিন্তু এখানে কীর্তির চেহারা দেখেই বোঝা যায় অর্জুন আর তার মধ্যে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক নয়, বরং তার থেকেও বড় কোনো সম্পর্ক ছিল। যার কারণেই আজকে নিজের বিয়ের কথা বলতে তার ভেতরটা যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এখন এতটুকু দেখার পর অবশ্যই যে কোনো মানুষের মনে কৌতূহল জাগাটা স্বাভাবিক যে তাদের গল্পটা কী ছিল, আর কেনই বা আজকে তাদের এমন একটা পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। তাহলে চলুন আজকে সেই গল্পটাই বলবো। 2023 সালে তেলেগু ভাষায় সিনেমাটা রিলিজ হয়েছিল, যার নাম ও সাথিয়া। আর আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সেই সিনেমার পুরো গল্পটা আমি কভার করব। তাই হাতে সময় নিয়ে বসবেন, কারণ ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে। তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। তাদের জার্নিটা শুরু হয়েছিল এখন থেকে আরও কিছু বছর পূর্বে। অর্জুন তখন ভারতের বিশাখাপত্তনম নামক একটা কলেজে লেখাপড়া করছিল। কিন্তু প্রতিদিন কলেজে ঝামেলা এবং মারামারি করাটা তার ডেইলি রুটিনে পরিণত হয়। আর এই মারামারির জন্যই সেদিন তাদের প্রিন্সিপাল তাদেরকে তার অফিসে ডেকে এনে কথা শোনাতে শুরু করে। কিন্তু তাদের দুজনের মধ্যে ঝামেলাটা আসলে কী নিয়ে, প্রিন্সিপাল যখন এই কথা তাদেরকে জিজ্ঞাসা করে তখন অর্জুন তাকে সমস্ত বিষয় বুঝিয়ে দেয়। আসলে অর্জুনের একটা সিনিয়র ভাই নাকি অর্জুনের ক্লাসের একটা মেয়েকে লাভ লেটার দিতে বলেছিল, কিন্তু অর্জুন সেই মেয়েটাকে লেটার না দিয়ে বরং অন্য একটা মেয়েকে সেই লেটার দিয়েছে। যার কারণে কিভাবে যেন তার সেই সিনিয়র ভাইটার সাথে সেই অন্য মেয়েটারই প্রেম হয়ে যায়। আর ওই মেয়েটাকেই নাকি তার এই ক্লাসমেট খুবই পছন্দ করত। আর অর্জুনের কারণে যেহেতু ওই মেয়েটার সাথে অন্য একটা ছেলের প্যাচআপ হয়ে গিয়েছে, তাই এই মোটুর সাথে তার এখন ঝামেলা চলছে। কিন্তু এই সিম্পল বিষয়টা অর্জুন তার প্রিন্সিপালকে এমন ঘুরপেচভাবে বোঝায় যে তার প্রিন্সিপালের মাথায় নষ্ট হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে একটা মেয়ে প্রিন্সিপালের অফিসে আসে, যে মেয়েটাকে দেখে অর্জুন তার চোখ ফেরাতেই পারে না। হ্যাঁ, মেয়েটা অন্য কেউ নয়, কীর্তি। এটাই ছিল তাদের প্রথম দেখা। আর প্রথম দেখাতেই প্রত্যেকটা রোম্যান্টিক ফিল্মের মতোই অর্জুনও কীর্তিকে তার মনে বসিয়ে ফেলে। আসলে কীর্তি খুবই ভালো স্টুডেন্ট হলেও সে রেগুলার তার ক্লাস অ্যাটেন্ড করে না, তাই প্রিন্সিপাল এজন্য তাকে কিছুটা কথা শোনাতে ডেকেছিল। কেন সে রেগুলার ক্লাস করে না, কি সমস্যা তার। ঠিক তখনই প্রিন্সিপালের মোবাইলে একটা কল চলে আসে, আর এই সুযোগে অর্জুন কীর্তির সাথে তার পরিচয় পর্বটা সেরে নেয়। তার প্রিন্সিপালের কথা শেষ হতে হতেই তারা প্রত্যেকে অফিস রুম থেকে পালিয়ে যায়। পরদিন অর্জুন যখন তার বন্ধুকে তার বাড়ির সামনে থেকে পিক করতে যায়, তখন দেখা যায় তার বন্ধুকে তার বাড়ি থেকে জুতা পেটা করে বের করে দেওয়া হচ্ছে। আর তার এই বন্ধুটার নাম সুরেশ। আসলে সুরেশ বেশ কয়েক মাস যাবৎ তার পাশের বাড়ির আঙ্কেলের ছোট মেয়ের সাথে রিলেশনে ছিল, যে বিষয়টা সুরেশের মা গতকালকে খেয়াল করেছে। আর এই কথা যখন তিনি সুরেশের বাবাকে জানান, তখন সে বলে, আমি তো দেখলাম আমার প্রতিবেশীর বড় মেয়ের সাথে সে ফ্লার্ট করছিল। আর আজকে যখন তার বাবা মা তাকে সরাসরি এই কথা জিজ্ঞাসা করে, তখন বের হয়ে আসে যে তাদের ছেলে নাকি তার পাশের বাড়ির আঙ্কেলের দুই মেয়ের সাথেই রিলেশনে আছে। যার কারণে আজকে ধরা পড়ে যাওয়ার ফলে তার বাড়ি থেকে তাকে তার বাবা মা জুতা পেটা করে বের করেছে। আর অপরদিকে কলেজে আজকে ফার্স্ট টাইম কীর্তি সময় মতো ক্লাস করতে এসেছে। এর আগে সে কখনোই রেগুলার ছিল না, কিন্তু কোত্থেকে যেন কীর্তির ক্লাসে অর্জুনের সেই মোটু ক্লাসমেট এসে কীর্তিকে ডিস্টার্ব করতে শুরু করে। সে সরাসরি তাকে বলে, চলো কীর্তি, ডেটিংয়ে যাই। যা শুনে কীর্তি খুবই বিরক্ত হয়। আর এদিকে অর্জুন তার ক্লাসে বসে শুধু কীর্তির কথাই ভাবছে। তাছাড়া আজকে তাদের পরীক্ষা আছে, কিন্তু পরীক্ষা দেওয়ার সময়তে অর্জুন তার স্যারের কাছে নকল করার কারণে ধরা পড়ে যায়। তাই স্যার যখন তাকে কথা শুনিয়ে বের করে দেয়, তখন অর্জুন তার বন্ধু সুরেশকেও স্যারের হাতে ধরা পড়িয়ে দেয়, কারণ সেও নকল করছিল। আর হ্যাঁ ভাই, ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে এগুলাই হয়। আমি একা ধরা পড়বো কেন, তুইও ধরা পড়বি। তারপর দুজনে যখন কলেজের মাঠের দিকে যাচ্ছিল, তখনই সেখানে কীর্তির ক্লাসের পাশে দিয়ে যাওয়ার সময় অর্জুন তার বন্ধুকে দেখায় এটাই নাকি তার কীর্তি। আর কীর্তিকে দেখে সুরেশ একদম অবাক হয়ে যায়, বলে, আরে এ তো বানরের গলায় মুক্তার মালা। আর বলতে বলতেই রাস্তায় অর্জুনের সাথে তার সেই মোটু ক্লাসমেটের আবারও ঝগড়া লেগে যায়। তার নামটা জানিয়ে রাখি, তার নাম হলো বালা। নামের সাথে ক্যারেক্টারের ভালোই মিল আছে, তাই না?
এখানে বালার সাথে অর্জুনের আবারও ঝামেলা বেঁধে যায়, কারণ অর্জুন যেহেতু বালার ভালোবাসার রেলগাড়িটাকে লাইনচ্যুত করেছে, তো এবার অর্জুনের সাথে কীর্তির কোনো প্রকার লাইন আপ সে হতে দেবে না। সেও নাকি কীর্তিকে খুব পছন্দ করে, কিন্তু সেখানে সুরেশ দুজনকে দূরে সরিয়ে একটা চুক্তি করে, বলে এক কাজ করা যাক, তোরা দুজনেই তাকে ইমপ্রেস করার চেষ্টা করবি, আর দিন শেষে কীর্তি যাকে বেছে নেবে সেই হবে তার প্রেমিক, আর অপরজনকে তখনই সরে যেতে হবে। যা শুনে বালা কিছুটা কনফিউশনের মধ্যে পড়ে গেলেও অবশেষে অর্জুন তাতে রাজি হয়। সেদিন পরীক্ষা শেষ হলে অর্জুন কীর্তির পিছু করে আর তার সামনে এসে তার সাথে কিছুটা কথা বলার চেষ্টা করে। সে জিজ্ঞাসা করে, বালা কি তোমাকে ডিস্টার্ব করছে? তখন এই বলতে বলতেই সেখানে বালা চলে আসে আর কীর্তির দিকে একটা চকলেট এগিয়ে দিয়ে তাকে সেটা নিতে বলে। কিন্তু বালার কথা বলার ধরনটা ছিল গুন্ডা টাইপের, যার কারণে কীর্তি তাকে ডিরেক্ট তার 2 আঙুল দেখিয়ে অপমান করে দেয়। আবার সেদিন পার হয়ে যখন পরদিন চলে আসে, তখন কীর্তি ক্লাসে এসে দেখতে পায় সেখানে বোর্ডের মধ্যে বড় করে লেখা, আই লাভ ইউ কীর্তি, ইতি তোমার বালা। যার কারণে ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট তাকে এই বিষয় নিয়ে খেপাতে শুরু করে। কিন্তু এই কাজটা আসলে বালা করেনি, করেছে অর্জুন। আর এটা ছিল তার পুরো একটা প্ল্যানিং, যে প্ল্যানিংয়ের পর কীর্তি যেহেতু বালার প্রতি অনেক বেশি পরিমাণে বিরক্ত হয়ে গিয়েছে, তাই সেই বিরক্তিকে কাজে লাগিয়ে এবার অর্জুন কীর্তির সাথে দেখা করে তাকে একটা আইডিয়া দেয়। সে বলে, আমি জানি বালা তোমাকে অনেক ডিস্টার্ব করছে। তখন কীর্তি তাকে সোজা জানিয়ে দেয়, আরে শুধু বালা না, তুমি নিজেও আমাকে ডিস্টার্ব করছো। কিন্তু অর্জুনের কথা হলো, আরে আমি তো তোমার সাহায্য করতে এসেছি, আমার কাছে এমন একটা প্ল্যান আছে যেটার ফলে বালা তোমার পিছু একদম ছেড়েই দেবে। আর এই কথায় কীর্তি আগ্রহ দেখায়। অর্জুন বলে, এক কাজ করো, তুমি বালার সামনে অভিনয় করবে যেন আমরা দুজন রিলেশনে আছি, তাহলেই টেনশন শেষ। কিন্তু কীর্তি তার এই কথায় কোনোভাবেই রাজি হতে চায় না। তার কথা হলো, এক ঝামেলা ছাড়তে গিয়ে আমি আরেক ঝামেলায় জড়াতে চাই না। কিন্তু অর্জুন তাকে বোঝায় এটা জাস্ট একটা অভিনয়, আর কিছু না। তাই কীর্তি তার কথায় রাজি হয়। সেদিন অর্জুন বালাকে ডাক দিয়ে তার সামনেই কীর্তিকে কাছে টেনে নেয় আর কাঁধে হাত রেখে বলে, ওরে বেটা, এখন থেকে ওর পিছু করে লাভ নেই, কীর্তি এখন আমার, আমরা রিলেশনে আছি রে। আর এই সকল কথায় কীর্তি খুব সুন্দর অভিনয় করতে শুরু করে। কিন্তু আজকে তার এই অভিনয়টা অভিনয় মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন তার ভালোই লাগছে। যাই হোক, বালা এই শুনে তাদের দুজনকে ধাওয়া করতে শুরু করে। তাই অর্জুন কীর্তিকে নিয়ে দোতলার একটা রুমের দরজার পেছনে লুকিয়ে পড়ে। আর ওখানে বালা তাদেরকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। কিন্তু বালার একটা বন্ধু বলে, আরে বাদ দে রে, এখন ওরা তো রিলেশনে চলেই গিয়েছে, কীর্তিকে তুই ভুলে যা। যা শুনে দরজার ওপাশে কীর্তিও অবাক। আর এই সুযোগে অর্জুনও নিজের অজান্তেই কীর্তির কিছুটা বেশি কাছাকাছি চলে আসতে থাকে, যাতে করে কীর্তি তাকে এক চর মেরে সরিয়ে দেয়। তবে হ্যাঁ, এটা বোঝা গেল যে এই ঘটনার মাধ্যমে এরপর থেকে তাদের মধ্যে একটা ভালোই বন্ধুত্ব তৈরি হয়েছে, কারণ মাঝখানে তাদের দুজনের মধ্যে বেশ ভালোই একটা সময় পার হয়েছিল, যে বিষয়টা আমি স্কিপ করেছি। কিন্তু এতটুকু বুঝে রাখেন, তাদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে। তবে অর্জুন এটা কি শুধুমাত্র একটা বন্ধুত্বের পর্যায়ে রাখতে চায় না, তাই আজ রাতেই কথায় কথায় সে কীর্তিকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রপোজ করেই ফেলে, যেখানে কীর্তির কাছেও বিষয়টা ক্লিয়ার হয়। তবে মনে হচ্ছে অর্জুনের কপাল ভালোই, কারণ তার এভাবে সরাসরি প্রপোজ করার কারণে কীর্তি তেমন একটা রিয়্যাক্ট করে না, বরং বোঝা যায় কীর্তি নিজেও হয়তোবা অর্জুনকে কিছুটা পছন্দ করতে শুরু করেছে। কিন্তু সরাসরি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে না সে। কিন্তু ভাই, একটা কথা আছে যে মেয়েদের মন বোঝা নাকি দুনিয়ার সব থেকে কঠিন কাজগুলোর মধ্যে একটা, আর সেখানেই ভুল করেছে অর্জুন। তার পরদিন যখন অর্জুন তার কলেজে যায়, তখন প্রত্যেকটা ক্লাস ঘুরে ঘুরে দেখার পরেও সে কীর্তিকে কোথাও খুঁজে পায় না। অর্জুন বুঝতে পারে কীর্তি আজকে কলেজে আসেনি, কিন্তু এভাবে আরও 2 দিন পার হয়ে যায়, কিন্তু তবুও তার কোনো খোঁজ খবর নেই। অর্জুন প্রতিনিয়তই কীর্তির নম্বরে বারংবার কল দিয়েছে, মেসেজ করেছে, কিন্তু একটা 12 তার নম্বরে কল ঢুকেনি আর একটা 12 তার মেসেজের রিপ্লাই আসেনি। তারপর থেকে অর্জুনের যেন মাথাটাই নষ্ট হয়ে যায়। তার মনে হতে শুরু করে সে কি ভুল করে ফেললো, এত তাড়াতাড়ি হয়তোবা তার রিলেশনের সামনে কোনো উচিত হয়নি। সে কীর্তির বাড়িতেও যায়, কিন্তু সেখানেও বাড়িতে তালা দেওয়া, আর সেখানে নতুন ভাড়াটিয়ার জন্য টুলেট লাগানো, যার কারণে অর্জুন একদম কয়েকদিনের মধ্যেই বলা যায় ডিপ্রেশনে চলে যায়। কিন্তু কথা আছে, বন্ধুই পারে বন্ধুর সকল ঝামেলায় ভালো খারাপ যাই হোক একটা সাজেশন দিতে। সেদিন সুরেশ অর্জুনকে অনেক বোঝায়, আর রাতে দুজনে এই বিষয়টা একদম ভুলে যাওয়ার জন্য একটু একটু দুষ্টু পানি খায়। তবে এটা শুধুমাত্র অর্জুনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার বাসায় তার মা এই বিষয়টা নিয়ে সব থেকে বেশি কষ্ট পাচ্ছে। কারণ এই নিয়ে আজকে একটা সপ্তাহ পার হয়ে গেল অর্জুন তার ঘর থেকেই বের হয় না। সে তার বন্ধুদের সাথে দেখা করাটাও বাদ দিয়ে দিয়েছে, এমনকি সে তার কলেজ থেকেও ড্রপ আউট করে নিয়েছে। অর্জুনের মা আর অর্জুনের বাবা বিষয়টা ভালো মতোই জানে যে তাদের ছেলে তার প্রথম প্রেমে ব্যর্থ হওয়ার কারণে এরকম ডিপ্রেশনে চলে গিয়েছে, কিন্তু সেখান থেকে আসলে তাকে কিভাবে ফিরিয়ে আনবে এটা দুজনের কেউই বুঝতে পারছে না। এমনকি ইদানিং অর্জুন তার বন্ধু সুরেশের সাথেও দেখা করা বন্ধ করে দিয়েছে। সেদিন সুরেশ তাকে কল দিয়ে জানায়, হায় রে, তুই তো দেখা
করতে আসবি না, আর তোর বাসাতেও যাওয়ার কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না আমি, তোর বাবা মার অবস্থা খুব খারাপ। আসলে সামনের 1 মাসের মধ্যে নাকি অর্জুনের বন্ধু সুরেশের ফাইনাল টার্ম শুরু হবে, আর অর্জুনেরটা শুরু হবে আরও কয়েক মাস পরে গিয়ে, আর তারপর তাদের কলেজ লাইফ শেষ। তাই সুরেশ তার ফাইনাল এক্সাম শেষ করে হায়দ্রাবাদের ভিপিআইপি নামের একটা ভার্সিটিতে ভর্তি হবে, সেটাই সে আজকে অর্জুনকে জানালো। কিন্তু এদিকে অর্জুন তো তার ডিপ্রেশনেই ডুবে আছে। ঠিক তখনই অর্জুনের ঘরে তার বাবা চলে আসে। সেখানে তিনি অর্জুনের পাশে বসে তাকে ভালো মতো বোঝায়, দেখ বাবা, তোর সময়টা আমিও পার করেছি, আমি জানি প্রথম প্রেমের ব্যর্থতা কতটা কষ্ট দেয়, কিন্তু মনে রাখিস 99% ছেলের ক্ষেত্রেই প্রথম প্রেম ব্যর্থ হয়, তাই এটা নিয়ে এভাবে ডুবে থাকিস না। তিনি এই বলে তার ছেলেকে কিছু টাকা দিয়ে বলে, নিজেকে ফ্রেশ করে আয়, কোথাও ঘুরতে চলে যা, আর যখন নিজেকে হালকা মনে হবে তখন ফিরে আসিস। এই বলে টাকাগুলো ওখানে রেখে সে চলে যায়। আর সেখান থেকে দৃশ্য সোজা 4 মাস সামনে চলে আসে। বর্তমানে অর্জুন তার লাইফে কিছুটা স্বাভাবিক হতে শিখেছে। সে বর্তমানে তার বাবার গ্যারেজ দেখাশোনা করে, আর কীর্তির বিষয়টা মোটামুটি সে ভুলে যেতে শুরু করেছে। কিন্তু ওই দিন তার জন্য আবার নতুন কিছু অপেক্ষা করছিল। অর্জুন যখন তার গ্যারেজের বন্ধুদের সাথে দুষ্টু পানির সাথে বাদাম খাচ্ছিল, তখন সেই বাদামের কাগজটা সে লক্ষ্য করে দেখে এখানে কীর্তির ছবি। সে ভালোমতো খেয়াল করলে বুঝতে পারে এটা সেই হায়দ্রাবাদের ভিপিআইপি ভার্সিটির একটা লিফলেট, যেখানে তার বন্ধু সুরেশ কিছুদিন আগে ভর্তি হয়েছে, আর যেখানে কীর্তি খুব ভালো ফলাফল করেছে বলে তার ছবি এই লিফলেটে এসেছে। আর তখনই অর্জুন তার বন্ধু সুরেশকে কল করে, কারণ সুরেশ এতদিনে সেই ভিপিআইপি কলেজের মেকানিক্যাল সাবজেক্টে লেখাপড়া করছে। অর্জুন তাকে কল দিয়ে সব কিছু খুলে বলে, আর কলেজে খোঁজ লাগাতে বলে যে এখানে কীর্তি কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছে। আর কিছুক্ষণের মধ্যেই অর্জুনের কাছে কনফার্মেশনে চলে আসে যে হ্যাঁ, কীর্তি সেই ভার্সিটিতেই লেখাপড়া চালাচ্ছে। তাই পরদিনই অর্জুন সোজা তার কলেজের প্রিন্সিপালের কাছে চলে যায়, গিয়ে বলে, স্যার আমার টিসি লাগবে। কিন্তু তার স্যারের কথা হলো অর্জুন এখনও 9টা বিষয় ফেল করে বসে আছে, এভাবে তাকে টিসি দেওয়া যাবে না, কারণ সে টিসি নিলেও কোথাও চান্স পাবে না। যার কারণে এর পরে থেকেই অর্জুন কীর্তির কথা চিন্তা করে তার লেখাপড়ায় মনোযোগ লাগাতে শুরু করে। অবশ্য শুরুর দিকে লেখাপড়া নিয়ে অর্জুন বেশ ভালোই স্ট্রাগল করেছিল, তবে একটা সময় গিয়ে সবগুলো সাবজেক্ট ধীরে ধীরে তার বোধগম্য হতে শুরু করে, যার কারণে অর্জুন তার লেখাপড়াতেও বেশ ভালো করতে শুরু করে। আর এভাবে সেকেন্ড চান্সে ফাইনাল এক্সাম দিয়ে সে খুব ভালো মতো পাশ করে যায়। আর তার প্রিন্সিপালের থেকেও টিসি নিয়ে অর্জুন সোজা চলে আসে হায়দ্রাবাদ। আর সেই ভার্সিটিতে সবার কাছে জিজ্ঞেস করতে করতে সে যখন মেকানিক্যাল সাবজেক্টের সেকশন দিয়ে যাচ্ছিল, তখনই সেখানে একদম ফার্স্টের দিকে সে কীর্তিকে দেখতে পায়। আর হ্যাঁ, দীর্ঘ 8 মাস পর সে কীর্তিকে দেখতে পেল। সময় মতো যখন কীর্তির ক্লাস শেষ হয়, তখন বাইরে কীর্তি অর্জুনকে দেখে তাকে সোজা জড়িয়ে ধরে। কিন্তু ভাই, এটা বাস্তব না, এটা শুধুমাত্র অর্জুনের কল্পনা। বরং কল্পনা ভাঙলে অর্জুন দেখে কীর্তি তার সামনে। কীর্তিও অর্জুনকে এখানে দেখে অবাক, কিন্তু বোঝা যাচ্ছে যেন কীর্তি এখানে তার সাথে তেমন একটা সময় দিতে চাচ্ছে না। কিন্তু অর্জুন তাকে এই সেই বলে ক্যান্টিনে নিয়ে যায়। অর্জুন কিন্তু এই ঘটনায় খুবই এক্সাইটেড যে কী কারণে কীর্তি তার সাথে যোগাযোগ বন্ধ করলো, কী এমন হয়েছিল, কী বিপদে সে পড়েছিল। অবশ্যই এখানে ইচ্ছা করে সে কিছু করেনি, তার কথা হলো এরকম। এসব জানার প্রতি সে খুবই কৌতূহলী। কিন্তু কীর্তি তাকে সোজা বলে দেয়, তুমি যদি আমার জন্য এখানে এসে থাকো তাহলে শুরুতেই বলে দিচ্ছি, অ্যাট দ্য টাইম আমার খুব ভালো একটা বয়ফ্রেন্ড আছে, তাই আমার আশা ছেড়ে দাও। আর তার মুখে এই সব কথা শুনে অর্জুন সোজা তার বন্ধুর সুরেশের বাসায় গিয়ে বোকার মতো কাঁদতে শুরু করে। সেখানে সুরেশ তার আরও একটা বন্ধুর সাথে রুম শেয়ারিং করে থাকে, আর ওখানে তাদের সাথে পরিচয় হওয়ার সময় তো অর্জুন শুধু কান্নাকাটিই করে যাচ্ছে। সেখানে অর্জুনের মুখে সম্পূর্ণ ঘটনা শুনতে পেরে তারা দুজনেও বেশ আফসোস করে। আর তখনই অর্জুন তার ব্যাগট্যাগ গুছিয়ে নেয়, সে আবারও ফিরে যাবে তার বাড়ি। কিন্তু সেখানে সুরেশের সেই বন্ধু এই সকল বিষয় দেখে অর্জুনকে বলে, ভাই সত্যি করে বলতো, তুই কি কীর্তিকে সত্যি সত্যি ভালোবেসেছিলি না? যদি ভালোবেসেই থাকিস তাহলে অর্জন করে যা। আমার মনে হয় শুধুমাত্র তুইই কীর্তির জন্য বেস্ট। দেখিস দুদিন বাদে ওই ছেলেটার সাথে কীর্তির ঝামেলা শুরু হবে, তখন আবারও কীর্তি তোর কাছেই চলে আসবে। আসলে বলতে গেলে এগুলো খুবই সিলি টাইপের কথা, কিন্তু অর্জুন বর্তমানে যে পরিস্থিতিতে আছে, এই পরিস্থিতিতে এই কথাগুলো যেন তার মোটিভেশন হয়ে ওঠে। যাক, এতক্ষণ যেহেতু দেখেছেন, বাকিটুকু দেখতে থাকেন, আরও মজার বিষয় আছে। আর যদি আমার উপস্থাপনা এমন হয় যে গল্পটা আপনার ভালো লাগছে, তাহলে নিচে লাইকের বাটনটা আছে, একটা লাইক করে দিন। আর এই সেই ভাবতে ভাবতে এইভাবে সামনের পুরো একটা মাস কেটে যায়। এতদিনে অর্জুন এই ভার্সিটিতে একটা সিট পেয়েও গিয়েছে। আর আজ থেকে 15 দিন আগে তাদের এখানে কয়েকটা ভার্সিটি মিলে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল, যেখানে অর্জুনও নাম লিখিয়েছে। আজকে তাদের ফাইনাল ম্যাচ। এই হলো অর্জুনের দলের ক্যাপ্টেন রাহুল। আর সেদিনকার কথা মনে আছে যেদিন কীর্তি বলেছিল যে তার একটা বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, এই হলো কীর্তির সেই বয়ফ্রেন্ড রাহুল। অবশ্য দলের ক্যাপ্টেন হলেও রাহুলের কারণে আজকে তাদের লাস্ট ওভারে 5টা বল নষ্ট হয়েছে। আর অবশেষে সিঙ্গেল রান নিতে গিয়ে লাস্ট বলের ব্যাটিং পেয়েছে অর্জুন। এখন তাদের ভার্সিটিকে জেতাতে হলে 1 বলে 6 রান দরকার, যেটা অর্জুনের জন্য বেশ কঠিন হয়ে পড়বে। কিন্তু তখনই সেখানে কীর্তি অর্জুনকে চিয়ার করতে শুরু করে, যার কারণে অর্জুনের মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস তৈরি হয়। আর 1 বলেই সে সোজা 6 মেরে দেয়, যার কারণে কীর্তি খুবই খুশি হয়ে মাঠে অর্জুনের দিকে দৌড়ে আসতে শুরু করে। যার কারণে অর্জুন
অর্জুন তার 2 হাত ছড়িয়ে দেয়, কিন্তু একদম শেষে দেখা গেল যে কীর্তি অর্জুনকে নয় বরং তার বয়ফ্রেন্ড রাহুলকে জড়িয়ে ধরেছে, যেটা দেখে অর্জুনের ভেতরটা একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। কিন্তু ঘটনাটা হলো অর্জুন এখন এই সমস্ত বিষয় নিয়ে তেমন কষ্ট পাওয়াটা ছেড়ে দিতে চাইছে, বরং সে কীর্তির সাথে এখন শুধুমাত্র একটা বন্ধু হিসেবে সম্পর্ক রাখার চেষ্টা করছে। সেখানে ভার্সিটির বাইরে তারা দুজনে একসাথে সময় কাটাচ্ছিল। তখন অর্জুন কীর্তির কাছে তার আর রাহুলের লাভ স্টোরি কিভাবে শুরু হয়েছিল এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করে। তবে কীর্তি তাকে তেমন কিছু বলতে চায় না, কিন্তু অর্জুন যখন তাকে জোর করতে শুরু করে তখন কীর্তি বলে তাদের দেখা হয়েছিল একটা বাস স্টপে। তাহলে চলুন দেখে আসি। সেদিন বাস স্টপে কীর্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জুস খাচ্ছিল, তখন কিছু বখাটে ছেলে পেলে এসে তার হাত থেকে জুসটা নিয়ে তাকে টিস করে সেখান থেকে চলে যায়। যা দেখে কীর্তি যখন রেগে যায় তখন পাশের একটা ছেলে এসে তাকে থামায়। ছেলেটা ছিল রাহুল। সেদিন রাহুল কীর্তির হাতে তার ব্যাগ থেকে ইনটেক একটা জুস বের করে ধরিয়ে দেয় আর তাকে বলে এইসব ছোট ছোট বিষয়ে মাথা গরম না করাই ভালো। আর সেখানেই হয়েছিল তাদের প্রথম দেখা। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব আর ধীরে ধীরে প্রেম ভালোবাসা হয়েছে, যেটা শুনে রাহুলের মাথা পুরোই ঘুরে যায়। সে মনে মনে ভাবতে থাকে, হায় রে, জুস এত পছন্দ, আগে জানলে তো জুস দিয়ে প্রপোজ করতাম। আসলে বোঝাই যাচ্ছে কীর্তি তাকে বানিয়ে বানিয়ে কথাগুলো বলছে, কিন্তু রাহুল সবকিছু বুঝতে পেরেও সবকিছু মেনে নিয়ে তার পেছনে পেছনেই ঘুরছে। তখন কীর্তির মোবাইলে তার বান্ধবীর কল চলে আসে আর অর্জুন আড়ি পেতে তাদের কথা শুনছিল, যেখানে সে জানতে পারে যে কীর্তি নাকি তার বান্ধবীর কাছে কিছু টাকা ধার চেয়েছিল, কিন্তু সেই টাকার ব্যবস্থা নাকি হয়নি আর সেই টাকা তার খুবই প্রয়োজন। তাই সেদিনই রাহুল তার দাদির দেওয়া স্বর্ণের চেনটাকে একটা দোকানে বন্ধক রাখে আর ওখান থেকে যে কয় টাকা আসে সেই সবগুলো কীর্তির সাথে দেখা করে তার হাতে ধরিয়ে দেয়। অবশ্য কীর্তি শুরু থেকেই বিষয়টা অ্যাকসেপ্ট করতে চাইছিল না, বলা যায় অর্জুন জোর করেই তাকে এই টাকার ব্যবস্থা করে দিল। কিন্তু এই ছেলেটার আসলে কপালটাই খারাপ, কারণ তার পরের দিনই অর্জুন যখন তার ভার্সিটির বাইরে মাঠে রাহুলের ওপর নজর রাখছিল তখন সেখানে কীর্তি রাহুলের সাথে দেখা করতে চলে আসে আর তার হাতে একটা গিফটের ব্যাগ। আসলে আজকে রাহুলের জন্মদিন আর এই কারণেই গতকাল কীর্তির আর্জেন্টলি টাকার প্রয়োজন ছিল, অর্থাৎ অর্জুন তার প্রেমিকাকে টাকা দিয়েছে যেন সে তার প্রেমিকাকে জন্মদিনের গিফট দিতে পারে। আর এই কারণেই সেদিন রাতে ঘরের ভেতরে আবারও অর্জুন জম্পেশ কান্নাকাটি করতে শুরু করে আর তার 2 বন্ধু তাকে বিষয়টা নিয়ে বারবার বোঝাতে থাকে। কিন্তু ঠিক তখনই আবারও তার মোবাইলে কীর্তির কল চলে আসে। কীর্তি জানায় সে নাকি অর্জুনের বাসার নিচেই আছে, অর্জুনকে এসে দেখা করতে বলে সে। আর অর্জুনও তার এই সব কথা শুনে সবকিছু ভুলে গিয়ে তার সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। আসলে কীর্তি তার সেই টাকাগুলো ফেরত দিতে এসেছে যেগুলো সে গতকাল নিয়েছিল, কিন্তু অর্জুন তাকে নিষেধ করে, আরে লাগবে না, আমাদের বন্ডিং কি এত দুর্বল নাকি? তবে তবুও কীর্তি তাকে টাকাগুলো দিয়ে দেয় আর এই যাত্রায় তাদের দুজনের মধ্যে সম্পর্কটা আবারও কিছুটা ভালো হয়। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে আপাতত তাদের মধ্যে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক, কারণ কীর্তির অলরেডি বয়ফ্রেন্ড আছে। আর এভাবেই দেখতে দেখতে একটা বছর পার হয়ে যায়। অর্জুন তার রেগুলার লাইফে এবং লেখাপড়া নিয়ে বেশ ভালোই স্বাভাবিক হয়ে পড়েছে। অবশ্য এখনও তার জীবনে কীর্তি আছে, কিন্তু শুধুমাত্র বন্ধু হয়েই। তবে আজকে তার বন্ধু সুরেশ তাকে ঘুম থেকে জাগিয়ে এমন একটা জিনিস দেখায় যেটা দেখে তার খুশি আকাশে উঠে যায়। আসলে কীর্তির বয়ফ্রেন্ড রাহুলের সাথে নাকি একটা মেয়ের খুব ক্লোজ কিছু ছবি এবং ভিডিও ভার্সিটিতে ছড়িয়ে পড়েছে, আর এর কারণে খুব সম্ভবত এখন কীর্তি তার সাথে আর রিলেশন রাখবে না। ঠিক তাই হয়। অর্জুন ভার্সিটি গিয়ে দেখতে পায় কীর্তি সবার সামনে রাহুলের সঙ্গে ব্রেকআপ করে নিল, আর এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া হতে দেওয়া যাবে না। তাই অর্জুন সেদিনই কীর্তিকে পার্সোনালি কল দিয়ে খুবই সুন্দরভাবে বোঝাতে শুরু করে আর তার কষ্টের সময়ের সাথী হওয়ার চেষ্টা করে। কীর্তি বলে তার নাকি অনেকটা সময় যাবৎ পেট ব্যথা করছে, তাই আজকে খাবার খাওয়া হয়নি। সেজন্য অর্জুন বাসায় গিয়ে একদম ফুল চিল মুডে খাবার রান্না করতে শুরু করে, যা দেখে তার 2 বন্ধু বেশ হিংসা করছিল, কারণ এখন বিষয়টা বেশ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যে মেয়েটা তাকে সারাটা বছর নাকে দড়ি দিয়ে ঘুরালো, সেই মেয়েটার পেছনে সে এতটা পাগল কিভাবে হতে পারে? কিন্তু অর্জুন তাদের কোনো কথা শুনে না, সোজা সেই খাবার নিয়ে চলে যায় কীর্তির ফ্ল্যাটে। কিন্তু সেখানে দরজা খুলেই সে দেখতে পায় অলরেডি সেখানে রাহুল চলে এসেছে আর সে নিজ হাতে কীর্তিকে খাইয়ে দিচ্ছে, যেটা দেখে আজকে অর্জুন একদম সিরিয়াসভাবে বিশাল বড় একটা কষ্ট পেয়ে বসে। যেখানে সে এতটা আশা নিয়ে এসেছিল, সেই আশা নাকি এক নিমিষের মধ্যেই ভেঙে গেল। যাকে নিয়ে তার এতটা স্বপ্ন ছিল, যার জন্য সে নিজের বাড়ি ছেড়ে এসেছে, সারাটা বছর এত মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে নিজের লাইফটাকে সেটেল করার জন্য, অবশেষে ওই মেয়েটা তার হলো না। আর হ্যাঁ, এজন্যই বলেছিলাম প্রথম প্রেমের অনুভূতিটা সবার জন্য সুখকর হয় না। কিন্তু তারপরে অর্জুনের কীর্তিকে ভুলে যাওয়া ব্যতীত আর কোনো উপায় ছিল না। প্রায় 3টা বছর পার হয়ে যায় আর 3 বছরের মধ্যে মাঝখানের সেই 2 বছর অর্জুন তার লেখাপড়ায় বড় একটা গ্যাপ দিয়েছিল, যার কারণে বর্তমানে গত 1 বছর যাবৎ সে বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য দৌড়াদৌড়ি করলেও তার রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও সে 2 বছরের গ্যাপের কারণে এক্সপিরিয়েন্স না থাকায় অর্জুনকে কোনো কোম্পানি চাকরি দিতে রাজি নয়। আর এভাবেই একের পর এক সকল কোম্পানি ঘুরে ফিরে সে বড়ই ক্লান্ত হয়ে গিয়েছে। কিন্তু এখনও তার মনে কীর্তি বিশাল একটা বড় জায়গা জুড়ে রয়েছে, যেটা সে অনুভব করে কিন্তু প্রকাশ করে না। সেদিন রাতের বেলা অর্জুন যখন
তার বন্ধুদের সাথে একটা ক্লাবে সময় কাটাচ্ছিল, তখন হঠাৎই তার মোবাইলে কীর্তির কল চলে আসে। কিন্তু এত বছর পর কীর্তি কেন তাকে মনে করবে? মাঝখানে তো একটা কলও দেয়নি তাকে। যাই হোক, কীর্তির সাথে আজকে অনেক দিন পর কথাবার্তা। বিষয়টা অর্জুনের কাছে বেশ অন্যরকম লাগছে। কীর্তি তার সাথে দেখা করতে চায়, তাই পরদিন অর্জুন একটা ক্যাফেতে তার সাথে দেখা করে। সেখানে এত বড় একটা গ্যাপের পর দেখা হওয়ার কারণে তারা বেশ অপরিচিতদের মতোই বিহেভ করতে শুরু করে। মাঝে মাঝে অর্জুনের মধ্যেও তাদের পুরনো অভ্যাসগুলো চলে আসতে ধরে, কিন্তু অর্জুন সেগুলোকে সামলে নেয়। আর এখানে কথাবার্তায় কীর্তি অর্জুনের কাছে একটা আবদার রেখে দেয়, কিন্তু অর্জুন বুঝতে পারে না যে কীর্তি তার কাছে কি এমন চাইতে এসেছে যে তার এমনভাবে বলতে হচ্ছে। তখন কীর্তি তাকে সোজা জানিয়ে দেয় যে তার নাকি টিটি পানি খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। এখন কি কারণে সেটা না হয় গল্পের সামনে জানতে পারবেন, কিন্তু অর্জুন তার এই আবদারটা ফেলে দিতে পারে না। রাতের বেলা তার জন্য অর্জুন অনেকগুলো বোতল জোগাড় করে, আর সেগুলোর এক বোতলের অর্ধেকটা সামাল দেওয়ার পরেই কীর্তির অবস্থা খারাপ হয়ে যায়। 1.5 ঘন্টার মধ্যেই সে পাগলামি করতে শুরু করে, একসময় কান্নাকাটি করতে শুরু করে, তো একসময় হাসাহাসি শুরু করে। কিন্তু একদম শেষে কীর্তি কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলে, সে নিজেকেও সামলাতে পারে না, যার কারণে অবশেষে অর্জুন কীর্তিকে তার নিজের বাসায় নিয়ে আসে। কিন্তু অর্জুনের বন্ধুরা এই বিষয়টাই খুবই বিরক্ত। একটা ছেলে একটা মেয়ের প্রতি কতটা পাগল হলে সে এত কিছু করতে পারে। অর্জুনকে না দেখলে হয়তোবা বোঝাই যায় না যে মেয়েটা নাকি তাকে এতটা কষ্ট দিল, সেই মেয়েটার জন্য সে এত কিছু কেন করছে। এজন্য অর্জুনের ওপর তার বন্ধুরাও বেশ চটে আছে। সেদিন সারাটা রাত কীর্তি অর্জুনের ঘরে একদম ঘোড়ার মতো নাক ডেকে ঘুমায়, যার কারণে বাকিরাও সেই রাতে ঘুমাতে পারে না। কিন্তু পরদিন সকালে কীর্তির যখন ঘুম ভাঙে, তখন তার সামনে অর্জুন সারাটা রাত এভাবেই বসেছিল। অর্জুনকে কীর্তি জিজ্ঞাসা করে সে নেশার ঘরে অর্জুনের সাথে আবার খারাপ ব্যবহার করে ফেলেনি তো, কিন্তু অর্জুন নিষেধ করে আরে না, তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু কীর্তি এটা নিশ্চিত কিছু তো অবশ্যই হয়েছে, যার কারণে এবার অর্জুন তাকে সবকিছু সত্য বলতে শুরু করে। গতরাতে অর্জুন কীর্তির সাথে তার এক বন্ধুর গাড়িতে করে গিয়েছিল। এখন ফেরার সময় কীর্তি নেশার মধ্যে ছিল, আর গাড়িটাও সেই চালাচ্ছিল। অর্জুন তাকে অনেক বুঝিয়েছিল যে পুলিশ ধরে ফেললে অনেক ঝামেলা হয়ে যাবে, আমি চালাই গাড়িটা। কিন্তু কীর্তি তার কোনো কথাই শোনেনি, আর যেমন কথা তেমনই হলো। মাঝ রাস্তায় তাদের গাড়ি পুলিশ আটকে নেয়। সেখানে অর্জুন পুলিশকে অনেক বোঝায়, কিন্তু পুলিশ তার কোনো কথাই শোনে না। আর এর থেকেও বড় সমস্যা তখন হয়ে যায় যখন কীর্তি সেখানকার অফিসারের সামনে গিয়ে তার ইউনিফর্মে বমি করে দেয়, যার কারণে অর্জুনের পড়তে হয় আরেক ক্যাচালে। তাদের গাড়িটা গতরাতে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে, আর অর্জুন কীর্তিকে নিয়ে বাড়ি ফিরে এসেছে। যার কারণে সেদিন অর্জুন আর কীর্তির সাথে সাথে অর্জুনের সেই বন্ধুটাকেও এখানে লেকচার শুনতে আসতে হয় যে বন্ধুটার গাড়ি পুলিশ জব্দ করেছে। আর এখানে এত ক্যাচাল হওয়ার পরেও অর্জুন ঠিকই আবারও তার বন্ধুর কাছে বলে কয়ে নিয়ে গাড়িটা নিয়ে বের হয়ে যায়। সেদিন অর্জুনকে কীর্তি একটা শোরুমে নিয়ে যায়, আর তাকে বলে এই শোরুমটা নাকি তার নিজের, অনেক আগে ওপেন করেছিল, আর আজকে ফাইনালি তার শোরুমে সে ভালোই একটা সাকসেস অর্জন করেছে। তো এভাবে তাদের মধ্যে ঘুরে ফিরে কিছুটা সময় কেটে যায়, আর রাতের বেলা অবশেষে অর্জুন কীর্তিকে তার বাসার সামনে ড্রপ করে দেয়। কীর্তি আজকে অনেকদিন পর অর্জুনকে বলল তার কারণে নাকি রিসেন্ট সময়টা তার খুব ভালো কেটেছে, যার কারণে এবার অর্জুনও নিজের মধ্যকার সকল সংকোচ বাদ দিয়ে দ্বিতীয়বারের মতো কীর্তিকে আবারও বলে আমি এবার সরাসরি একটা কথা বলতে চাই তোমাকে, আমি এখনও তোমাকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। যদি তুমিও এতে একমত হয়ে থাকো তাহলে বলে দাও আমাকে, আমি আর মনের ভেতরে দোটানা নিয়ে থাকতে চাই না। কিন্তু সেই গল্পের শুরুর মতো কীর্তি আজকেও অর্জুনকে তেমন কিছুই বলে না। এমনকি কীর্তির অঙ্গভঙ্গিতেও বেশ ভালো মতো বোঝা যাচ্ছে সেও অর্জুনকে বেশ পছন্দ করে, কিন্তু সরাসরি তাকে কিছু বলছে না। তারপর একদিন তারা দুজন আবারও দেখা করে। এবার তারা খুব সুন্দর একটা জায়গায় সময় কাটাচ্ছিল। সেখানে এবার ফাইনালি অর্জুন তাকে সরাসরি গল্পের সেই শুরুর মতো আরও একবার প্রপোজ করে। তবে গল্পের শুরুর সেই অর্জুন আর এখনকার অর্জুনের মধ্যে বেশ পার্থক্য আছে, কারণ গল্পের শুরুতে ছিল কলেজের ইম্যাচিওর অর্জুন, কিন্তু এখন অর্জুন তার লাইফের এক্সপিরিয়েন্স থেকে অনেকটাই শিক্ষা নিয়েছে, তাই তার কথাবার্তাও বেশ ম্যাচিওর। আর আজকে কীর্তিও অর্জুনের এই সকল কথায় সাড়া দিতে শুরু করেছে। কীর্তি নিজের বাবার দেওয়া একটা স্পেশাল রিং অর্জুনকে গিফট করে, আর তাকে বলে যতক্ষণ এটা তোমার সাথে থাকবে ততক্ষণ ভাববে আমি তোমার সাথে আছি। অর্থাৎ এক কথায় বোঝাই যাচ্ছে অর্জুনের প্রপোজাল কীর্তি অ্যাকসেপ্ট করে নিয়েছে। তার কিছুদিনের মাথায় অর্জুন আরও একটা বড় কোম্পানিতে চাকরির জন্য কথা বলতে যায়, কিন্তু প্রতিবারের মতো সেই একই কথা যে অর্জুনের নাকি 2 বছর গ্যাপের কারণে এক্সপিরিয়েন্সটা হয়নি, সেজন্য তাকে চাকরি দেওয়া সম্ভব হবে না। কিন্তু আজকে অর্জুন তার বসের সাথে সোজা এরকমভাবে কথা বলে যে আপনারা শুধু এক্সপিরিয়েন্সের কথা কেন বলেন, আমার সমস্যার কারণে আমি ওই সময়টা এক্সপিরিয়েন্স গেদার করতে পারিনি, কিন্তু আমাকে একটা সুযোগ তো দিতে হবে, যদি সুযোগই না দেন তাহলে আমি নিজেকে প্রমাণ করব কিভাবে। আমি যদি ইন্টারভিউতে একটা প্রশ্নও ভুল করি তাহলে আমাকে বাদ দিয়ে দিন, সমস্যা নেই, কিন্তু আমাকে একটা সুযোগ দিন। এই বলে অর্জুন হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে ধরে। ঠিক তখনই তার বস তাকে আটকে নেয়, বলে তোমার মধ্যে এক্সপিরিয়েন্স না থাকলেও কাজের প্রতি একটা জোশ আছে, ঠিক আছে তোমাকে আমি ইন্টারভিউ অ্যাটেন্ডের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি অপেক্ষা করো।
আমি তোমাকে ডেকে নেব। অর্জুন সেখানে অপেক্ষা করতে শুরু করে। ঠিক তখনই তার মোবাইলে কীর্তির নম্বর থেকে একটা কল চলে আসে, কিন্তু অপর পাশে এক অপরিচিত ব্যক্তি কথা বলছে। সে বলে এই মোবাইলের ওনার নাকি রাস্তায় একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে আর অর্জুনকে সে হাসপাতালের ঠিকানা দেয়। তাই অর্জুন সেদিনই নিজের ইন্টারভিউ ছেড়ে ছুড়ে সোজা সেই হাসপাতালে চলে যায়। আর যাওয়ার পর জানতে পারে যে কীর্তির তেমন কোনো বিশেষ সমস্যা হয়নি, বরং সামান্য আঘাত পেয়েছে মাত্র। কিন্তু এটাই ছিল অর্জুনের কাছে সবথেকে বড় একটা ধাক্কা। সেদিন রাতের বেলা অর্জুন যখন তার বাসায় যায় তখন সেই কোম্পানির বস তাকে কল করে, আর অর্জুনকে সে যে একটা সুযোগ দিয়েছিল সেই সুযোগটা মিস করার কারণে তাকে সরাসরি তিনি ইন্টারভিউয়ের জন্য রিজেক্ট করে, যার কারণে অর্জুন এবার যেন নিজের ধৈর্যটা একদম হারিয়ে ফেলে। পরদিন অর্জুন কীর্তির বাসার সামনে তাকে পিক করার জন্য আসে, আর ভেতরে কীর্তি যখন রেডি হচ্ছিল তখনই কীর্তির মা সেখানে এসে কীর্তিকে অর্জুনের সম্পর্কে জিজ্ঞাসা করে আর বলে ছেলেটা কি করে। কীর্তি জানায় সে লেখাপড়া শেষ করেছে মাত্র, এখন চাকরির পেছনে ছুটছে, আর সম্ভবত তার চাকরি হয়েও গিয়েছে, এই খবরই দিতে এসেছে আমাকে। আর এই বিষয়টাই কীর্তির মায়ের তেমন একটা পছন্দ হয় না, কারণ কীর্তি এর আগেও রাহুল নামের একটা ছেলের সাথে রিলেশনে ছিল, কিন্তু পরবর্তীতে ঝামেলার কারণে তার সাথে ব্রেকআপ করে নিয়েছে, আর এখন আবার নতুন আরেকটা ছেলে। তাই সে তার মেয়েকে সাবধান করে। সেদিন রাতের বেলা তারা দুজন কফি শপে বিষয়টা নিয়ে কথা বলছিল, আর কীর্তি যখন জানতে পারে যে অর্জুন এবারও তার চাকরির সুযোগটা মিস করে ফেলেছে তখন তার মুডটাই চেঞ্জ হয়ে যায়। কীর্তি তাকে এমনভাবেও বলে যে আমার সেদিন সামান্য একটু চোট লেগেছিল, তো সেজন্য তোমার তো এত গুরুত্বপূর্ণ ইন্টারভিউ ফেলে আসা উচিত হয়নি, তুমি যেটা করেছো সেটা মোটেও উচিত হয়নি। এই বলে কীর্তি একটু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। আর এদিকে অর্জুনের কাছে তখন তার বন্ধু সুরেশের কল চলে আসে। সেখানে অর্জুন সুরেশের কাছে নিজের সমস্ত ফ্রাস্ট্রেশনের কথাবার্তা শেয়ার করে। যেই কীর্তির জন্য সে নিজের ইন্টারভিউ ছেড়ে এসেছিল সেই কীর্তি নাকি তাকে এমন কথা বলছে যে মেয়েটার জন্য সে এত কিছু করেছে সেই মেয়েটার কাছে তার কোনো মূল্যই নেই, সে শুধু চাকরি খোঁজে, সে শুধু নিজের লাইফে সেটেল হতে চায়। এমনকি কথা বলতে বলতে একসময় তার পেছনে যে কীর্তি চলে এসেছে আর তার সমস্ত কথা শুনছে এটা অর্জুন বুঝতেই পারে না। অর্জুন ওই সময়টা তো তার বন্ধুকে বলছিল আমার মনে হয় সেদিন কীর্তির সাথে দেখা করাটাই আমার বড় ভুল ছিল, আজকে যদি কীর্তি আমার জীবনে না থাকতো তাহলে আমার লাইফে সব কিছু সেটেল হয়ে যেত। আর তখনই পেছনে ঘুরে অর্জুন দেখতে পায় সেখানে কীর্তি দাঁড়িয়ে। অবশ্যই কীর্তিকে খুবই কষ্ট দেবে, যার কারণে অর্জুনকে কিছু না বলেই সে ওখান থেকে চলে যেতে ধরে, কিন্তু অর্জুন তাকে থামিয়ে দেয় আর তার কাছে এই বিষয়টার জন্য বারবার ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু কীর্তির শুধু একটাই কথা, অর্জুন কিভাবে তার অনুপস্থিতিতে তাকে নিয়ে এমনটা বলতে পারলো, তার অর্থ হলো অর্জুনের মনেও তার জন্য এমনই একটা জায়গা যেখানে আজকে তার সত্যটা বের হয়ে আসলো। আর হ্যাঁ, এতদিন পর্যন্ত আমরা যা দেখলাম কীর্তি যে কয়বার অর্জুনকে কষ্ট দিয়েছে, কিন্তু পরবর্তীতে অর্জুনের কাছে ফিরে আসলে অর্জুন সবকিছুই ভুলে যেত, কিন্তু আজকে এই সকল কথা শোনার পর অর্জুন কোনোভাবেই আর মেনে নিতে পারছে না, যার কারণে এবার অর্জুন তার মনের সব কথা একদম রাগের মাথায় তার সামনে বলতে শুরু করে। সে বলে সেই কলেজ লাইফে তুমি হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেলে, তারপর হাজারো কল করেছি, হাজারো খুঁজেছি, কোথাও পাইনি, একটা মেসেজও তো করনি, তারপর যখনই নিজেকে সামলে নিলাম তখনই আবারও তোমার খোঁজ পেলাম, তোমার জন্যই রাত দিন চিন্তা না করে গাধার মতো লেখাপড়া করেছি, আর হায়দ্রাবাদে তোমার ভার্সিটিতে ভর্তি হয়েছি, কিন্তু এসে দেখলাম তুমি আরেকটা ছেলের সাথে রিলেশনে আছো। দিলে তো আমার জীবনে বড় একটা ধাক্কা, কিন্তু তবুও সবকিছু মেনে নিলাম, আশায় থাকলাম কোনো একদিন হয়তোবা ফিরে পাবো তোমাকে, কিন্তু সেটা আর হলো না। একটা বছর নষ্ট করলাম, কিন্তু তারপরে আবারও নিজের জীবনকে গুরুত্ব দিলাম, লেগে পড়লাম, আর যখন আমি শেষ মুহূর্তে পৌঁছালাম সাকসেসের তখনই আবারও তুমি আমার জীবনে ফিরে আসলে। শুধুমাত্র একটা কল, ওই একটা কলের জন্যই তোমার সাথে আবারও সব কিছুতে জড়িয়ে পড়লাম। আর অবশেষে তুমি কি বললে, আমার যোগ্যতা নেই বলে আমি চাকরি পাইনি, আমি শুধু তোমার কারণেই চাকরিটা পাইনি, তোমার কারণেই আমার জীবনের এতগুলো বছর আমি নষ্ট করেছি। হ্যাঁ, আমি আজকে তোমার সামনেই সরাসরি বলতে পারবো যে সেদিন যদি তোমার কলটা না ধরতাম তাহলে হয়তোবা আজকে আমি সেটেল হয়ে যেতাম। আর এই সকল কথা এবার কীর্তির মনে যেন একটা ঝড় তুলে ফেলে। তবে অর্জুন এতক্ষণ রাগের মাথায় এই সকল কথা বলার পর আবার নিজেকে স্বাভাবিক করে, সে যেন পাগলের মতো হয়ে যাচ্ছে, সে কি করে বলে ফেললো এই কথাগুলো। কিন্তু এবার কীর্তি তার কোনো কথা শোনে না, সে বলে আমার কারণেই তো তোমার জীবন নষ্ট হয়েছে তাই না, তাহলে কথা দিলাম তোমার এই জীবনে আর কখনো ফিরে আসবো না। এই বলে সেখান থেকে চলে যায়। তাহলে চলুন গল্পের একদম বর্তমানে চলে আসি। গল্পের একদম শুরুতে যেখানে আমরা দেখেছিলাম যে অর্জুন তার লাইফে মোটামুটি সেটেল হয়েছে, কীর্তিকেও সে ভুলে গিয়েছিল, কিন্তু তার সেই বন্ধুকে যখন সে সাহায্য করতে মন্দিরে আসে তখনই সেই বিশাল একটা সময় পর আবারও কীর্তির সাথে তার দেখা, যেখানে অবশেষে কীর্তি তাকে নিজের বিয়ের কার্ড ধরিয়ে দেয়। তবে অর্জুন সেখানে কিচ্ছু বলে না, সেটাই ছিল গল্পের এখনকার মুহূর্ত। এখন কীর্তির বিয়ে ঠিক হয়ে গিয়েছে সেই রাহুলের সাথে। কিন্তু গল্পের এতক্ষণ যে আপনি দেখলেন, এতক্ষণে আপনার কি মনে হলো যে কীর্তি হলো এমন একটা স্বার্থপর মেয়ে যে নাকি শুধুমাত্র নিজের স্বার্থের খোঁজ করতেই কখনো রাহুলকে, কখনো অর্জুনকে, আবার কখনো অর্জুনকে তো কখনো রাহুলকে ব্যবহার করেছে। তবে এখানে একটা বিষয় রিভিল হয়, এটা কীর্তির কোনো স্বার্থপরতার গল্প ছিল না, ছিল একটা অপারগতার গল্প। আজকে সেই মন্দিরে অর্জুনকে দেখার পর, তাকে নিজের বিয়ের কার্ড দেওয়ার পর সে নিজের মধ্যকার কথাগুলো চেপে রাখতে পারছে না। বাসায় গিয়ে সে নিজের পুরনো একটা স্মৃতির একটা ডায়েরি খুলে বসে, আর এখানেই কীর্তি তার জীবনের প্রথম প্রেমের গল্পটা লিখে রেখেছিল। আর যেখানে তার প্রথম প্রেম ছিল
অর্জুন। তার গল্পে সেদিন প্রিন্সিপালের রুমে তাদের প্রথম দেখা হয়নি, হয়তোবা অর্জুনের জন্য সেটা প্রথম দেখা ছিল, কিন্তু অর্জুনের সাথে কীর্তির প্রথম দেখাটা হয়েছিল একটা বাস স্টপে। মনে আছে অর্জুন যখন তাকে রাহুলের সাথে দেখা হওয়ার বিষয় জিজ্ঞাসা করেছিল, তখন কীর্তি তাকে একটা বানিয়ে বানিয়ে গল্প বলেছিল, কিন্তু ওটা কোনো বানানো গল্প ছিল না। সেই বাস স্টপে কীর্তি বাসের জন্য অপেক্ষা করছিল, আর অর্জুন তখন সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু কীর্তিকে সে খেয়াল করেনি। তখন একটা বাচ্চা মেয়ের হাত থেকে অন্য একটা ছেলে একটা জুস কেড়ে নিয়ে চলে যায়, আর সেখানেই অর্জুন নিজের হাতে থাকা জুসটা দিয়ে বাচ্চাটাকে ঠান্ডা করেছিল। আর এই ঘটনার উপর ভিত্তি করেই কীর্তি সেদিন রাহুলের সাথে তার প্রথম দেখার গল্প সাজিয়েছিল। মূলত ওখানেই হয়েছিল অর্জুনের সাথে তার প্রথম দেখা। তারপর কীর্তি অর্জুনের সাথে দেখা করার জন্য অনেক কৌশল করেছিল। বলা যায় অর্জুন কীর্তিকে দেখে প্রথম প্রেমে পড়েনি, বরং কীর্তি অর্জুনকে দেখে প্রথম প্রেমে পড়েছিল, যেটা সে কখনো প্রকাশ করতে পারেনি। তবে কাকতালীয়ভাবে সেদিন প্রিন্সিপাল রুমে তাদের দেখা হওয়ার পর অর্জুনও যে কীর্তিকে কিছু না বলাতেই পছন্দ করে ফেলবে, এটা কীর্তি কখনোই বুঝতে পারেনি। তাদের মধ্যকার সম্পর্ক সবকিছু ভালোই যাচ্ছিল, কিন্তু কীর্তি কখনো অর্জুনকে সরাসরি নিজের মনের কথা বলতে পারেনি, যতক্ষণ পর্যন্ত না অর্জুন নিজে তাকে বলছে। কিন্তু ফাইনালি অর্জুনের প্রপোজ পাওয়ার পর সেদিন কীর্তি ভেবেছিল হয়তোবা আরেকটু সময় নেওয়া দরকার, হয়তোবা পরে উত্তর দিলে ভালো হবে, এজন্য সেদিন সে কিচ্ছু বলেনি। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ সেদিন রাতে যখন কীর্তি তার বাড়িতে তার মায়ের সাথে ছিল, তখন হঠাৎ কীর্তির বাবা কোথা থেকে যেন আতঙ্কিত হয়ে বাসায় ফিরে আসে আর বলে এখনই তাদের এই শহর ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কীর্তি কোনো কিছুই বুঝতে পারে না। পরদিন তারা হায়দ্রাবাদ চলে আসে। কীর্তির বাবা তার এক বন্ধুর বাড়িতে এসেছে তার ফ্যামিলি নিয়ে। আসলে কীর্তির বাবা যে কোম্পানির পার্টনার ছিল, সেখানে তার বাকি পার্টনারেরা কীর্তির বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যার কারণে যে সকল কোম্পানি থেকে টাকা নিয়ে সে ইনভেস্ট করেছিল, সেই কোম্পানির প্রত্যেকের কাছে সে এক ক্রিমিনালে পরিণত হয়েছিল। এখন সে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, তার মাথায় কোটি টাকার ঋণ। কিন্তু সেখানে কীর্তির বাবার সেই বন্ধু তাদেরকে ভরসা যোগায় কোনো সমস্যা হবে না, সে নাকি বিষয়টা দেখে নেবে। কিন্তু যখনই এই বিষয়টা কীর্তি অর্জুনকে জানাবে কল করে, তখনই কীর্তির বাবা ব্রেন স্ট্রোক করে, আর এই যাত্রায় তিনি মারা যান। অর্থাৎ এক মুহূর্তের মধ্যে কীর্তি তার জীবনের সবথেকে বড় ঢাল তার বাবাকে হারিয়ে ফেলেছিল। এমনকি কীর্তির বাবার কোম্পানি থেকেও তারা কোনো প্রকার কোনো সুবিধা নিতে পারবে না, কারণ তার বাবার সেই কোম্পানিতে কোনো অংশ আর বাকিই ছিল না। অর্থাৎ সামান্য সময়ের মধ্যেই কীর্তি আর কীর্তির মা পথে বসে গেল। কিন্তু ওই সময়টাতে কীর্তির বাবার সেই বন্ধুটা তাদের পাশে দাঁড়ায়। সেদিন পার হলে কীর্তি আর কীর্তির মা যখন বিষয়টাই স্বাভাবিক হয়, তখন তিনি কীর্তির মাকে জানান, চিন্তা করিস না, তোর মেয়ে তো আমারই মেয়ে। আমি ছোট থেকে একটা বিষয় কল্পনা করেছিলাম যে তোর মেয়েকে আমি আমার নিজের ঘরের বউ করব, আর এখন হয়তোবা সেই সময়টা চলে এসেছে। অর্থাৎ ভার্সিটিতে সেই রাহুল নামের ছেলেটা অন্য কেউ নয়, বরং কীর্তির এই আঙ্কেলের ছেলে ছিল। আর দুঃসময়ে এভাবে যে নাকি তাদের পাশে দাঁড়িয়েছে আর এমন একটা ভালো প্রস্তাব তার মেয়ের জন্য রেখেছে, সেখানে কীর্তির মা তাকে কোনোভাবেই অস্বীকার করতে পারে না। কীর্তির মা তাকে কথা দিয়ে দেয় কীর্তির বিয়ে সে তার ছেলের সাথেই দেবে। আর তারপর থেকে কীর্তি আর কীর্তির মায়ের চলাফেরা, থাকা, খাওয়া, পড়াশোনা সবকিছুই কীর্তির সেই আঙ্কেলের মাধ্যমে হয়ে থাকে, কারণ কীর্তির বাবার কোনো আপন ভাই ছিল না। আর সেজন্যই তারপর থেকে কীর্তি কখনোই অর্জুনকে একটা কলও দেয়নি, কারণ সে কিভাবে দেবে? তার মা তো একজনকে কথা দিয়েছে, আর যেই লোকটা নাকি তাদের দুঃসময়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে, তার মন তারা কিভাবে ভেঙে দেবে? এজন্য কীর্তিও কাউকে কিচ্ছু জানায়নি, এমনকি যথাসম্ভব চেষ্টা করেছে অর্জুনের থেকে দূরে থাকার। এমনকি এই পর্যন্ত যেই সকল ঘটনা আমরা একে একে দেখেছি, সেই সব কিছুতেই কীর্তির মন থেকে কোনো অনুমতি ছিল না। সে ক্রিকেট ম্যাচে রাহুলকে জড়িয়ে ধরা, সেটা শুধুমাত্র একটা অপারগতা ছিল। আর অর্জুনের থেকে টাকা নিয়ে সেই রাহুলকে গিফট দেয়নি, বরং সেই টাকাটা ছিল তার বাড়ির দারোয়ানের বউয়ের জন্য একটা এমার্জেন্সি চিকিৎসার ব্যবস্থা। আর পরদিন যেই গিফট সে রাহুলকে দিয়েছিল, সেটা কীর্তির মা ব্যবস্থা করে দিয়েছিল। তাছাড়াও পারিপার্শ্বিক যা কিছু ঘটনা আমরা দেখেছি, সেগুলো শুধুই কীর্তির অপারগতাই ছিল। কিন্তু অর্জুনের এই কষ্ট কীর্তি কখনোই মেনে নিতে পারছিল না। তাই সে নিজের লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করার চেষ্টা করছিল। সে নিজের শোরুম ওপেন করে, আর সেখান থেকেই পরবর্তীতে সে সাকসেসফুল হয়। যেখানে কীর্তির ইচ্ছা ছিল সে তার আঙ্কেলের সকল ঋণ পরিশোধ করে তার বিয়ের দায়বদ্ধতা থেকে মুক্ত হবে, সেটাই সে করেছিল। মনে আছে যেদিন কীর্তি প্রায় 3 বছর পর অর্জুনকে কল করেছিল যে সে নাকি লাল পানি খেতে চায়, আজকে সে অনেক খুশি। আসলে সেদিন কীর্তি তার বিজনেস থেকে তার আঙ্কেলের ঋণ পরিশোধ করার মতো টাকা জমিয়ে তার আঙ্কেলের সামনে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছিল যে সে এই বিয়েতে রাজি নয়। এতদিন সে শুধুমাত্র দায়বদ্ধতার কারণেই এই বিয়েতে সামনে এগোচ্ছিল, কিন্তু এখন এই ঋণ পরিশোধের মাধ্যমে সে এই দায়বদ্ধতা থেকে মুক্ত হতে চায়, আর নিজের অমতে গিয়ে সে কাউকে বিয়ে করতে চায় না। আর এজন্যই সে অর্জুনের সাথে দেখা করে বিষয়টাতে খুব এনজয় করেছিল সেদিন। আর সেদিন থেকেই তাদের আবার নতুন সম্পর্ক শুরু হয়েছিল। আর তখন পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু ফাইনালি যখন অর্জুন নিজেও তার ধৈর্য হারিয়ে ফেলে, তখন কীর্তির আর কিছু করার থাকে না। তার মনে হতে থাকে এখন যদি তার কাছে সবকিছু খুলেও বলে, তাহলে হয়তোবা অর্জুন তাকে বিশ্বাস করবে না। তাই অর্জুনের এই সকল কথা শুনে সে তার লাইফ
লাইফ থেকে আবারও সরে যায়। কিন্তু গতবারের গল্পের মতো যেখানে প্রত্যেকবার অপারগতার কারণে সে সরে গিয়েছিল, কিন্তু এবার সে সরে গিয়েছে কষ্ট পেয়ে। তবে হ্যাঁ, এখন আর কিচ্ছু করার নেই, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে। ওইদিকে এখন বর্তমানে অর্জুন তার লাইফে সেটেল, কিন্তু মানসিক দিক থেকে সে কখনো শান্তি পায়নি। আজ রাতেই কীর্তির বিয়ে, তাই অর্জুন তার বন্ধুর সেই গাড়িটা নিয়ে কীর্তিদের বাসায় চলে যায়, যেখানে কীর্তিও নিজের বিয়েতে তেমন খুশি নয়। কারণটা তো ক্লিয়ার, তাই না? ঠিক তখনই সেখানে অর্জুন তার সাথে কিছু কথা বলতে চলে আসে। অর্জুন তার কাছে ক্ষমা চায়, বলে, সেদিন আমি তোমাকে শুধু দোষ দিয়েছিলাম, তবে সেটা শুধুমাত্র রাগের মাথায়। কিন্তু সত্যি বলতে তুমি আমার জীবনের ব্যর্থতা ছিলে না। তুমি যদি আমার জীবনে না আসতে, তাহলে হয়তোবা আমি আমার কলেজ লাইফটাও শেষ করতে পারতাম না। হয়তোবা আমি আমার সেই বাবার গ্যারেজেই একজন মেকানিক হয়ে থেকে যেতাম। কিন্তু তুমি আমার জীবনে এসেছিলে বলেই আমি হায়দ্রাবাদ এসেছি, সেটেল হওয়ার চেষ্টা করেছি, মন দিয়ে একটা লক্ষ্য নিয়ে লেখাপড়া করেছি যে আমাকে যে করে হোক সেটেল হতেই হবে শুধু তোমার জন্য। সেজন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু হ্যাঁ, অনেক দেরি করে ফেলেছি, তাই না? তাই ধন্যবাদ জানাতে এসেছি, আর তো কিছু করতে পারবো না। তুমি আমার জীবনের সাকসেস ছিলে, ব্যর্থতা নও। এই বলে অর্জুন কীর্তির দেওয়া সেই রিংটা আর নিজের গলার চেনটা দুইটাই তাকে দিয়ে দেয়। কীর্তি কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, আর তাদের মধ্যকার এই সকল কথা কীর্তির মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে শুনছিল। ওদিকে অর্জুন যখন ওখান থেকে বের হয়ে যাচ্ছিল, তখনই তার মনে সেই সকল স্মৃতি ভেসে উঠতে থাকে যেগুলো কীর্তির সাথে তার তৈরি হয়েছিল। অপরদিকে কীর্তির মা কীর্তির সাথে দেখা করতে আসে, তাকে জিজ্ঞাসা করে, এই রিংটা তো তোর বাবার শেষ স্মৃতি ছিল, তাই না? এটা তুই অর্জুনকে দিয়েছিলি। আর এখানে কীর্তির মায়ের কথায় বোঝা যাচ্ছে আজকে তাদের দুজনের কথাবার্তায় সে নিজেও বুঝে গিয়েছে যে তাদের মধ্যকার সম্পর্কটা কতটা গভীর ছিল, যেটা শুধুমাত্র তার কারণেই আলাদা হতে চলেছিল। আর আজকে সে নিজের মেয়ের বিয়ে দেবে ঠিক আছে, কিন্তু চিরকাল তার মেয়ের কাছে সে মায়ের বদলে ভিলেন হয়ে থাকতে চায় না। অর্জুনের জন্য কীর্তি এ যাবৎকাল পর্যন্ত কত কিছু করেছে সেটা তার মা দেখেছে, তাই আজকে এই ঘটনার পর সে তার মেয়েকে এই বাধ্যবাধকতার সম্পর্ক গড়তে দিতে পারবে না। আজকে সে নিজেই বলছে, চলে যা, এই বিয়ে করতে হবে না তোকে। আর অপরদিকে অর্জুন যখন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল, ঠিক তখনই কীর্তির গলার আওয়াজ পেয়ে অর্জুন তার গাড়ি থামিয়ে গাড়ি থেকে বের হয়। অর্জুন দেখে কীর্তি তার বিয়ের সাজেই বাড়ি থেকে তার দিকে ছুটে আসছে, আর অর্জুনকে সে কিছু না বলেই জড়িয়ে ধরে। আর এখানে কিছু না বলেই যেন তার সকল কথা সে প্রকাশ করে দেয়। অর্জুনও সব কিছু বুঝতে পারে আর তাকে নিজের কাছে টেনে নেয়। আর হ্যাঁ, এখানেই শেষ হলো আজকের গল্পটা। হয়তোবা সামনে গিয়ে অর্জুনের কাছেও সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে এটা কোনো স্বার্থপরতার গল্প ছিল না, বরং কীর্তির জন্য ছিল একটা অপারগতার গল্প, আর অর্জুনের জন্য ছিল এক প্রকৃত প্রাপ্তি। যাক, আজকের গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলবেন না। আর আমার মনে হয় প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের কাছে ক্ষমা চাইতে হবে, কারণ এই তো বলি কিছুদিনের মধ্যে ভিডিও আসবে, কিন্তু তারপরে মাসখানেকের বেশি গ্যাপ চলে যায়। সরি সেজন্য, তাই সামনে থেকে বলছি না যে ভিডিও এক্স্যাক্টলি কবে আসবে, তবে আমি আমার দিক থেকে চেষ্টা করে যাব। এরপর এসআরকের একটা মুভি করার প্ল্যানিং আছে। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনার যদি পছন্দের কোনো গল্প থাকে আপনি কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আপনার জন্য আমি ওই গল্পটা আমার চ্যানেলে নতুনভাবে এক্সপ্লেন করব। পাশাপাশি সবাইকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে 16ই ডিসেম্বর, আর শীতের শুভেচ্ছাও দিচ্ছি। যারা কম্বল মোড়া দিয়ে আমার ভিডিওটা দেখছিলেন তাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা, আর যারা এখন নাকি এই শীতের এক্সট্রিম সিজনে আমার ভিডিও কম্বলের বাইরে থেকে দেখছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসার থেকেও বড় ভালোবাসা রইল। এখন সাবস্ক্রাইব করে আপনারাও ভালোবাসা দেখান, ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর মনে চাইলে আমাদের সেকেন্ড চ্যানেলের একটা ভিডিও এই যে ভেসে উঠেছে, ক্লিক করে দেখতে পারে। এখানে শুধুমাত্র কমেডি মুভিগুলোই এক্সপ্লেন করা হয়। আজকের জন্য টাটা।